বিদেশি হত্যায় আইএস সংশ্লিষ্টতার ফের দাবি সাইট ইন্টেলিজেন্সের। নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বললেন বিএনপি নেতার সাবেক কমিশনার কাইয়ুম সহ কয়েকজন জড়িত। লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সাইট ইন্টেলিজেন্সের দেশি বিদেশি স্বার্থে যোগসূত্র থাকতে পারে, মন্তব্য নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিস-এর। দেশে যখন শান্তি বিরাজ করে তখনই বিএনপি জামাত বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে হামলার মতো ঘটনা ঘটায়, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুন্দরবনের পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ১৯ ঘন্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ, বন বিভাগের মামলা দায়ের। এবং নতুন বছরের প্রথম দিনই মাধ্যমিক পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 33 কোটির বেশি বই তুলে দেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফাহমিদা মৌটুসী। ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও কথিত বড় ভাই হিসেবে বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমই প্রধান সন্দেহভাজন বলে আবারও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে বিদেশি হত্যা ও হোসেনি দালানে হামলার দায় স্বীকার করে আইএসের 3টি বিবৃতিকে দ্বিতীয়বারের মতো বস্তুনিষ্ঠ বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। বিতর্ক না ছড়িয়ে বাংলাদেশ সরকারকে প্রকৃত শত্রুর পেছনে ছোটারও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, আইএসের বিবৃতির বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পায়নি বাংলাদেশের গোয়েন্দারা। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। সোমবার তাভেলা সিজার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা আরও জানায়, এক কথিত বড় ভাইয়ের নির্দেশে সরকারকে বেকায়দায় ফেলতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে গোয়েন্দা পুলিশ সেই বড় ভাইয়ের পরিচয় প্রকাশ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুমই এই ঘটনার নেপথ্যের প্রধান সন্দেহভাজন। যার নামটি তাকেও আমরা সন্দেহ করছি, তাকেও আমরা অন্যতম সন্দেহভাজনদের একজন মনে করছি। যা তথ্য আমার কাছে আসছে সেটা এখন সে দেশের থেকে পালিয়ে গিয়েছে আমার মন, আমি যা শুনেছি আর কি। এদিকে বাড্ডা লিংক রোডে অবস্থিত কমিশনার কাইয়ুমের বাড়িতে গিয়ে তাকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাড়ির কর্মচারীরা জানান, গত 2 বছর ধরেই তিনি এলাকায় নেই, তবে তিনি কোথায় তাও তারা জানাতে পারেননি। এদিকে এলাকাবাসী জানিয়েছে, কাইয়ুম কমিশনার সপরিবারে মালয়েশিয়া থাকেন বলেই তারা জানেন। 2 বছর ধরে নেই। কোথায় থাকেন তা বলতে পারলাম না। একবার শুনছিলাম যে মালয়েশিয়া তো এখানে বেশিরভাগ সময় দেয়। অন্যদিকে কাইয়ুম কমিশনারের বড় ভাই আব্দুল মতিনকে গত 20 আগস্ট সন্ধ্যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিচয়ে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী। বাসায় থাকলেও তার স্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। মতিন সাহেব ভদ্রলোকের সাথে আমার দোকান করছে, এদিকে আসতে দিল, আস্তে আস্তে ইজিলি ভাবে আসতে দিল। এমন অবস্থায় উনি আমার দোকানটা ক্রস করে সামনে গাড়িটা আমার মায়ের আমার দোকান সামনে দোকানে ছিল, উনি ওইখানে গেছে। যার পরে উনি ভদ্রলোক ওনাকে বলছিল যে গাড়িতে উঠেন। উনি মনে হয় উঠতে কিছুটা আপত্তি করছিল, 1 মিনিটের ভিতরে 32 সেকেন্ড ভিতরে উনি বলে উঠে ফেলছে। 2 বিদেশি হত্যা ও হস্তি দালানে হামলা নিয়ে আইএসের দায় স্বীকার করে বিবৃতির বিষয়ে বাংলাদেশ সরকার প্রকৃত সত্য স্বীকার করতে চাইছে না বলে দাবি করেছে ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। তারা আরও বলেছে, সংস্থাটিকে বিতর্কিত না করে বাংলাদেশের উচিত প্রকৃত শত্রুর পিছনে ছোটা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, আইএসের সম্পৃক্ততার কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো মেলেনি। আমাদের গোয়েন্দারা নিশ্চিত যে আমাদের যে আইএসের যে ওয়েবসাইট, আইএসের যেটা মুখপাত্র, সেখান থেকে কিন্তু এগুলো হচ্ছে না। এগুলো অন্য কোনোখান থেকে হচ্ছে। আমি সেটাই যা বারবার বলছি যে এর পিছনে দেশীয় এবং আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র, বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য এই সমস্ত প্রচেষ্টা। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, শিগগিরই হোসনি দালানের হামলাকারীদেরও ধরতে সক্ষম হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ড কিংবা হোসেনি দালানি বোমা হামলার সঙ্গে আইএস জড়িত। সাইট ইন্টেলিজেন্সের এমন বার্তার সঙ্গে বিদেশি কোনো রাষ্ট্র বা গোষ্ঠীর স্বার্থ জড়িত থাকতে পারে, এমন মত দিয়ে নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, তাদের হয়ে তৃতীয় পক্ষের দায় স্বীকার আইএস কিংবা আল কায়েদার বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। আর এ ধরনের ঘটনা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে আশঙ্কা করছেন অপরাধ বিজ্ঞানীরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
28 সেপ্টেম্বর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার কয়েক ঘন্টার মধ্যে আইএস এই হত্যার দায় স্বীকার করেছে বলে তথ্য দিয়ে আলোচনায় আসে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এরপর রংপুরে জাপানি নাগরিক কনিও হুসি হত্যা কিংবা হোসেনি দালানে বোমা হামলার ঘটনার ক্ষেত্রেও ঘটে একই ঘটনা, সাইট কর্তৃক আইএস এর দায় স্বীকার। এই প্রেক্ষাপটে দাবির সপক্ষে প্রমাণ চাইতে কিংবা বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সাইটের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মেলেনি। সবশেষ বুধবার নতুন এক বার্তার মাধ্যমে সাইট দাবি করে এসব ঘটনার সঙ্গে আইএস এর জড়িত থাকার তথ্য প্রমাণ তাদের হাতে আছে। সাইট একটা প্রাইভেট প্রফিট অর্গানাইজেশন, তাদের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকতে পারে এক্ষেত্রে, যেগুলো সেখানে অন্য কোনো দেশের বিষয় থাকতে পারে বা অন্য কোনো গোষ্ঠীর বিষয় থাকতে পারে, সো সেগুলো সেই সম্ভাবনাটা রয়ে গেছে। আসলে সাইটের পরিচালক রিটা কার্জের জন্ম ইরাকে হলেও গুপ্তচর বৃত্তির অভিযোগে 1968 সালে তার বাবা সাদ্দাম হোসেনের হাতে গ্রেফতার হলে পরিবারের সঙ্গে রিটা পালিয়ে যান ইসরায়েলে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করেন তিনি। 1997 সাল থেকে বাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এ সময় গড়ে তোলেন জঙ্গিবাদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। লাভজনক এই প্রতিষ্ঠানটির কাজই হচ্ছে অর্থের বিনিময়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারকে জঙ্গিবাদ বিষয়ক তথ্য সরবরাহ করা। সন্ত্রাসবাদের নেচারটা বাংলাদেশে কিরকম, এখানে আসলে কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ আছে। ইট ইজ নট অ্যাকচুয়ালি দ্য টেররিস্ট গ্রুপ। তৃতীয় একটা পক্ষ যারা এটা স্বীকার করছেন এবং তাদের নানা রকম ভূমিকাও বিতর্কিত, সেক্ষেত্রে তো সন্দেহের অবকাশ অবশ্যই রয়েছে যে বাংলাদেশ হয়তো একটা ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে। তবে দুজনেই বলছেন সরকারের উচিত হবে এসব তথ্যকে একেবারে উড়িয়ে না দিয়ে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। যে সরকারের তরফ থেকে যথেষ্ট সতর্ক হওয়া দরকার ছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে মন্ত্রিসভা কমিটি। সকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এই বৈঠক হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে বৈঠকে 2 বিদেশি হত্যাকাণ্ড, দেশের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয় এবং হোসেনি দালানে বোমা হামলা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে, গোয়েন্দা নজরদারিও অব্যাহত আছে। নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছিল তাই বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় সেগুলি সংগঠিত হচ্ছে বলে মনে করছি, এবং সেই সংগঠিত ব্যাপারগুলি 2014 সাল থেকে যেমনিভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দমন করতে সক্ষম হচ্ছেন, ঠিক আজকেও ঠিক তেমনিভাবে সেই পর্যায়ে আমরা রয়েছি। সন্ত্রাসী জঙ্গি এবং যারা জঙ্গি কার্যক্রমে অর্থ যোগান দেন তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। দেখছেন বাংলার সময়। বোমা হামলার পেছনে কারা জড়িত ছিল তা বেরিয়ে আসছে। তিনি বলেন, বোমাবাজি আর মানুষ হত্যা করে দেশের উন্নয়ন বন্ধ করা যাবে না। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ওয়াসার নতুন একটি পানি শোধনাগার প্রকল্পের কাজ উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় সব ধরনের নাশকতা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকা মহানগরীর মানুষের জন্য সুপেয় পানির চাহিদা মেটাতে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে স্থাপন করা হচ্ছে নতুন পানি শোধনাগার। এটি নির্মাণ হলে প্রতিদিন 45 কোটি লিটার বিশুদ্ধ পানি পাবে ঢাকা ওয়াসা। বর্তমানে ঢাকায় পানির চাহিদার 60% পূরণ হয় ভূগর্ভস্থ পানি থেকে। আগামী 5 বছরের মধ্যে নদী ও জলাধারের পানির ব্যবহার বাড়িয়ে ভূগর্ভস্থ পানির চাহিদা 30% নামিয়ে আনতে কাজ করছে ওয়াসা। প্রকল্পটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার যখন দেশের উন্নয়ন করছে, মানুষের জন্য কাজ করছে, তখন এক শ্রেণীর মানুষ তা পছন্দ করছে না, আর তারাই দেশে নাশকতা করছে। দেশের ভিতরে মানুষ পুড়িয়ে যখন দেখলো যে না, সরকারের কোনো উৎখাত করা যাচ্ছে না, এখন বিদেশিদের পরিকল্পিতভাবে হত্যা করে দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা। আমাদের দেশে একটা ধর্মীয় পরিবেশ, সবসময় আমরা বলি যে ধর্ম যার যার উৎসব সবার। ইমামবাড়ায় যে বোমা হামলা, কারা আহত, কে মারা গেছে? যে ছেলেটা মারা গেছে সে কিন্তু শিয়া না, সে কিন্তু সুন্নি। তাহলে এই হামলাটার কি অর্থ থাকতে পারে? কেন করা হলো? কারা করলো? এটা তো ধীরে ধীরে মানুষের কাছে স্পষ্ট হয়েই যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা সফল হবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমি এটাই বলতে চাই, ওই 2টা বোমা মেরে বাংলাদেশের উন্নয়নের গতিধারা বন্ধ করা যাবে না। যারা এই চিন্তা করছেন তারা ভুল করছেন। আজকে আমরা
অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না, অন্যায়কে প্রশ্রয় দেব না, এটাই হচ্ছে মূল কথা। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই হবে না বাংলাদেশে। দেই না, অন্যায়কে প্রশ্রয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতে এই দেশে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে সিরডাপ মিলনায়তনে দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তা পরিমাপের পদ্ধতি বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দরিদ্রতা শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী নীতি নিয়ে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী যে পুরস্কার প্রাপ্তি, তিনি এটা বাংলাদেশের মানুষের জানেন, এটা তো বাংলাদেশের অর্জন। এই যে বিরাট যে প্রাপ্তি আমাদের, এই প্রাপ্তিকে ম্লান করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র হচ্ছে। আজকে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে। তার মাঝখানেও কিন্তু ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। ইতিমধ্যেই আমরা মধ্যমায়ের দেশে উন্নত হওয়ার স্বপ্ন দেখছি এবং এই স্বপ্ন পূরণের জন্য আমাদের অবশ্যই দারিদ্র্য বিমোচন এবং সকল মানুষের জন্য সকল সময়ে পর্যাপ্ত নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান অপরিহার্য। আমরা কিন্তু স্বপ্ন দেখছি 2041 সালের দিকে যাওয়ার, আমরা স্বপ্ন দেখছি 21 সালের যে মধ্যমায়ের দেশের স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের 18 সালে আমরা পূরণ হওয়ার আমরা স্বপ্ন দেখছি। 19 ঘন্টা পরও মংলার পশুর নদীতে 510 মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি জিয়ারাজ নামের কার্গো জাহাজটি উদ্ধারে এখনো তৎপরতা শুরু হয়নি। এদিকে এই ঘটনায় জাহাজ মালিকদের বিরুদ্ধে মামলা করেছেন বন বিভাগ। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। মঙ্গলবার রাত 8টার দিকে মংলার জয়মনি এলাকায় নদীতে থাকা বয়ের সাথে ধাক্কা লেগে তলদেশ ফেটে পশুর নদীতে ডুবে যায় এমভি জিয়ারাজ নামে কয়লাবাহী একটি কার্গো। কার্গো ওদিকে চালাই আসতেছে, গলই পানির ভিতরে মানে ডুব নদীতে কুলে আসতেছে, আসতে পারে না, ওই তো ওই ডুবে গেছে। এর ভিতর 8-10 জন লোক ছিল, 10 জন লোক নদীতে লাফাই পড়ছে। যে সময় তলা যায় সে সময় ওরা চিল্লাফাল্লা করা শুনে আমরা নৌকো নিয়ে যেয়ে ওদের উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত কার্গোর কর্মচারীরা জানান, মংলার হারবাড়িয়া থেকে 510 মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নপাড়ায় যাচ্ছিল কার্গোটি। বয়া বান্ধার পরে সংগ্রাম একটা জাহাজকে বলছে তোমরা আমাদের গায়ে ধরছো, বয়া হালাত দাও। ওরা বয়া হালাত না দেওয়াতে আমরা যখন বয়া হালাত দেওয়া তখন আমার হালাত ছিঁড়ে গেছে। ইঞ্জিনে কন্ট্রোল করে ইঞ্জিন স্টার্ট দিয়েও জাহাজ ফিরে আনতে পারিনি। পশু নদীতে আসলে পরে জাহাজটা আস্তে আস্তে আনিরা ডেবে যায়। এ ঘটনার পর কার্গো মালিক পক্ষের 2 জনকে আসামি করে মংলা থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ। মামলায় বন বিভাগের পক্ষ থেকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এই অ্যাক্সিডেন্টটা হলো, এই তথ্যগুলো আমরা দেখব। এরপর এখানে যে কয়লাগুলো আছে, এই কয়লার উৎস কোথায়, কোথা থেকে এসছে এবং এটা কি জাতীয় কয়লা, এবং এই কয়লার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে এগুলো আমার স্যালাইন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি ধরনের ক্ষতি করবে, এটাও আমরা এখন ক্ষতি দেখছি। এদিকে এখনো শুরু হয়নি দুর্ঘটনা কবলিত কার্গোটির উদ্ধার তৎপরতা। মালিকের সাথেও আমি মোবাইলে কথা বলতে চেষ্টা করছি কিন্তু পারি নাই। তবে মাস্টার বলছে যে আজকের মধ্যে যাদের মাল তারা খালাস করার ব্যবস্থা করতে পারে। জয়মনি থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, মংলা। বাংলা সময় আরো থাকছে। পাবনায় খ্রিস্টীয় ধর্মযাজক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার। নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলায় জামায়াত শিবিরের 62 নেতাকর্মী কারাগারে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বছরের প্রথম দিন সারা দেশের 4.5 কোটি শিক্ষার্থীর মাঝে 33 কোটিরও বেশি বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর মধ্যে 70% বই ছাপানোর কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলের কয়েকটি ছাপাখানা পরিদর্শন শেষে মন্ত্রী একথা জানান। এভাবেই অবিরাম কাজ করে চলেছেন ছাপাখানার কারিগররা, কারণ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে দেশের প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর কাছে যথাসময়ে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব যে তাদের কাঁধেই। তাই দিনরাত কাজ করছেন কাগজ ছাপানোর শিল্পীরা। এখন কাজ করতেছি আপনার বইয়ের বই, কাজ শুরু করছি 1-1.5 মাস হয়েছে। সকাল 8টায় থেকে ধরি, রাত দেখা যায় যে রাত 2টা, কতদিন তো 24 ঘন্টা ডিউটি হয়। এরই মধ্যে মাদ্রাসা আর মাধ্যমিকের প্রায় 70% বই ছাপার কাজ শেষ। এখন চলছে প্রাথমিকের বই ছাপার কাজ। মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড
ইত্যাদি ভোট এটা শেষ করছি, এখন আমাদের প্রাইমারি বইটা শেষ করব ডিসেম্বরের আগে। বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এবং কাজের অগ্রগতি দেখতে বুধবার রাজধানীর কয়েকটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এবছর প্রায় ৩.৫ কোটি বই প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেয়া হবে। এই বছর আমাদের যে বই ছাপতে হবে 33,39,61,724টি। এইবার যে শিক্ষার্থীরা যারা বই পাবে সংখ্যা হচ্ছে 4,44,16,728 জন। যে প্রক্রিয়া আমাদের কাজ চলতেছে, আমরা আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারি যে আমাদের বই যথাসময় ছাপা হবে, যথাসময় আমরা পৌঁছাতে পারবো। শিক্ষার্থীদের হাতে নির্ভুল পাঠ্যপুস্তক তুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে 6টি কমিটি কাজ করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পাবনায় খ্রিস্টীয় ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার টেবুনিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এই মামলার জন্য অন্য আসামিদের দেয়া তথ্য অনুযায়ী ডিবি ও সদর থানা পুলিশ বেশ কিছুদিন ধরে রাকিবকে গ্রেফতারে অভিযান চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকালে টেবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই মামলায় আগে জেএমবির আরও 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত 5 অক্টোবর ঈশ্বরদী ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে তার নিজ বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করে 3 যুবক। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা মামলায় 62 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে নীলফামারী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাতাহারাত আখতার ভূঁইয়া এই আদেশ দেন। পুলিশ জানায়, 2013 সালের 14 ডিসেম্বর সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের 4 নেতাকর্মী সহ 5 জন নিহত হন। পরে এই ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ সহ 2,500 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে বিএনপি জামায়াতের 218 জনের নামে আদালতে চূড়ান্ত অভিযোগ দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। কারাগারে থাকা সব আসামি ও তাদের আইনজীবীরা হাজির না হয় সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি। আগামীকাল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কিশোর কুমার জানান, দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ মকবুল আহসানের আদালতে 2 সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু এই মামলায় গ্রেফতার 14 আসামির মধ্যে হবিগঞ্জের পৌর মেয়র জি.কে. গৌস সহ 5 আসামিকে আদালতে হাজির করা হলেও তাদের আইনজীবীরা উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। কুষ্টিয়ায় গোপন বৈঠক থেকে শহর ছাত্র শিবিরের সভাপতি সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সকালে শহরের থানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জামায়াত শিবিরের কর্মীদের গোপন বৈঠকের সময় একটি প্রেসে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে শহর ছাত্র শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ সহ 4 জনকে আটক করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে পলাশ বাড়িতে তল্লাশি চালিয়ে জিহাদি বই, 6টি পেট্রোল বোমা ও 10টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নাশকতার ষড়যন্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকা থেকে 5 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে 2012 সালের 7 জানুয়ারি রাতে আবু সাইদ তার স্ত্রী রুনাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় রুনার শ্বশুরবাড়ির লোকজন রামপাল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার 4 আসামিকে অব্যাহতি দিয়ে শুধু আবু সাইদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দিলেন আদালত। ষড়যন্ত্র করে নয়, বরং ক্ষমতায় যেতে চাইলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করে একথা বলেন তিনি। ক্ষমতায় যাওয়ার একটাই পথ, জনগণের ভোট। এই যে মানুষ মাইরা বিদেশি প্রভুদের সাথে ফুসুন টুসুন করে নানা রকম ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় যেতে চায় তাদের স্বাদ বাংলাদেশে পূরণ হবে না। যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান, দেশকে ভালোবাসুন, নির্বাচনে আসুন, মাত্র 3 বছর করে নির্বাচন।
ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার বধুনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় গ্রামের আবুল কালাম ও আবুল হোসেনের মাঝে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। এরই জেরে গতকাল কালামের বাড়ির একজনকে মারধর করে হোসেনের বাড়ির লোকজন। পরে সকালে দুই বাড়ির লোকজন দেশীয় অস্ত্র দাবল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের আহত 30 জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে 17 জনকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় উভয় পক্ষের 10 জনকে আটক করেছে পুলিশ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। পুলিশ জানায়, দুপুরে কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল বের করে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জে জেলা বিএনপির সহ সভাপতি শরীফুল আলম সহ 96 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা 7টি মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এই আদেশ দেন। এর আগে জেলার বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব থানায় দায়েরকৃত মামলায় শতাধিক আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। 20 দলে টানা হরতাল অবরোধ কর্মসূচিতে নাশকতার ঘটনায় তাদের বিরুদ্ধে এসব মামলা করেছিল পুলিশ। সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় হাফিজুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী এই আদেশ দেন। এ সময় আসামিকে 50,000 টাকা জরিমানা করা হয়। মামলার বিবরণে জানা যায়, 2008 সালের 3রা এপ্রিল সকালে কাজিরপুর উপজেলার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে হাফিজুর। এই ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ওই বছরের 12ই অক্টোবর হাফিজুরকে আসামি করে কাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে দুপুরে এ রায় দেন আদালত। বিনা দোষে দীর্ঘ 23 বছর কারাভোগের পর বাড়িতে ফেরা ফজলু মিয়া অসুস্থ হয়ে পড়েছেন। দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজন ও চিকিৎসকরা জানান, দীর্ঘদিন কারাভোগের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন ফজলু মিয়া। বিনা দোষে দীর্ঘ 23 বছর সিলেটে কারাভোগের পর গতকাল প্রশাসনের সহযোগিতায় জামালপুরের সদর উপজেলার সাউনিয়া গ্রামে নিজ বাড়িতে ফিরে যান ফজলু মিয়া। মহান মুক্তিযুদ্ধে নিহত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী আজ। দিনটি উপলক্ষে তার জন্মস্থান ঝিনাইদহের খদ্দ খালিশপুর গ্রামে নানা কর্মসূচি পালন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। সকালে পতাকা উত্তোলন ও মোনাজাতের মধ্য দিয়ে তাকে স্মরণ করেন সবাই। এ সময় তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 1971 সালের এই দিনে সম্মুখ যুদ্ধে মৌলভীবাজারের ধলই চা বাগান এলাকায় নিহত হন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। পরবর্তীতে সেখানে নির্মাণ করা হয় একটি স্মৃতিসৌধ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সকাল থেকেই প্রার্থনার জন্য বৌদ্ধ বিহারগুলোতে সমবেত হন হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় বুদ্ধ প্রার্থনা, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ ও দান খয়রাতের মধ্য দিয়ে শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। পাশাপাশি প্রতিটি মারমাপল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা তৈরি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়া উৎসবের অংশ হিসেবে চেঙ্গি নদীতে নৌকা ভাসানো সহ রাতে আকাশে ফানুস উড়াবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বরগুনার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের অভিভাবকরা অসচেতন ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় নিয়ে। বিদ্যালয়ের পাঠ্য বইয়ে এ বিষয়ে উল্লেখ থাকায় কিশোর কিশোরীরা কিছুটা ধারণা পাচ্ছে। তবে অভিভাবকদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক না থাকায় সবকিছু খুলে বলতে পারছে না তারা। এস এম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট।
খেলতে খেলতে শৈশব থেকে কৈশোরে পদার্পণ, শারীরিক ও মানসিক পরিবর্তন, কিছু অজানা প্রশ্ন ভাবিয়ে তোলে তাদের। বরগুনার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের এসব কিশোর কিশোরীরা বিদ্যালয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে কিছু সমস্যার সমাধান খুঁজে পেলেও অভিভাবকদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক না থাকায় নিজেরা মোকাবেলা করতে পারছে না সবকিছু। অনেক কিছু বাবা মার সাথে শেয়ার করতে পারি না, বাবা মা আমাদের সাথে সেই রকমের বন্ধুসুলভ আচরণ হয় না। বসন্তীকালের সময় আমাদের যেটা যেটা প্রয়োজন, আমাদের যে করা প্রয়োজন সেটা তো আমাদের মা বাবা বুঝে না। এদিকে এসব এলাকার অভিভাবকদের অধিকাংশই ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক করতে নারাজ। যা জানি তা তো যেটুক সম্ভব যেটুক সেটুক তো আমরা করি। ওরা তো আমাকে ছেলে মেয়ে, তার সাথে আবার বন্ধু মিলে কেমনে। অবশ্য বয়সন্ধিকালের ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ জীবনের জন্য মারাত্মক হুমকি বলে জানালেন এই চিকিৎসক। ভাত, মাছ, ছোট মাছ হোক, সবজি, প্রচুর পরিমাণে সবজি, প্রচুর পরিমাণে পানি খাওয়া। মা তারা যদি ব্যাপারটা বুঝেই বলে বয়সন্ধিকালীন অবস্থার আগে যে তোমার কিন্তু এইরকম হতে পারে, তাহলে কিন্তু সে ভয় পাবে না। চিকিৎসকদের মতে এ সময়ে প্রতিদিন কিশোর কিশোরীদের 2 থেকে 2,500 কিলো ক্যালোরি পুষ্টিকর খাবারের দরকার। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। মেহেরপুরে কাথুলি ও কুষ্টিয়ার চাপড়া ইউনিয়ন পরিষদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। সকাল 8টা থেকে গাংনীর কাথুলি উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার পর ভোট কেন্দ্রগুলোতে আসতে থাকেন ভোটাররা। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 প্রার্থী। এদিকে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের ভোট গ্রহণ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশি হত্যায় আইএস সংশ্লিষ্টতার ফের দাবি সাইট ইন্টেলিজেন্সের। নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বললেন বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুম সহ কয়েকজন জড়িত। লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সাইট ইন্টেলিজেন্সের দেশি বিদেশি স্বার্থের যোগসূত্র থাকতে পারে, মন্তব্য নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান বিস-এর। দেশে যখন শান্তি বিরাজ করে তখনই বিএনপি জামায়াত বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে হামলার মতো ঘটনা ঘটায়, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুন্দরবনের পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির 19 ঘন্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ, বন বিভাগের মামলা দায়ের। এবং নতুন বছরের প্রথম দিনে মাধ্যমিক পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে 33 কোটির বেশি বই তুলে দেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।